আজ পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করবে বাংলাদেশ। নিরাপত্তার চাদরে ঢাকা লাহোর। ঘরোয়া কাঠামোর সমালোচনায় হান্নান সরকার। সিকান্দার রাজার ব্যাটে পিএসএল জয়ের স্বাদ পেয়েছেন রিশাদ, সাকিব ও মেহেদী মিরাজ। লাহোরের তৃতীয় শিরোপা জয়। ভারতে সংক্ষিপ্ত সফরটা দারুণ কাটল মোস্তাফিজুর রহমানের। আইপিএলের মাঝামাঝি সময়ে দল পেয়ে নিজের জাত চেনালেন টাইগার পেসার। পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার। আইপিএলে সাকিব আল হাসানের মোট উইকেটকেও টপকে গেছেন মোস্তাফিজ। ট্রিস্টান স্টাপসের সঙ্গে ভিন্ন রকম জুটি মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের লিগ পর্বের শেষ ম্যাচটায় পাঞ্জাব কিংসের বিপক্ষে যেন একটা অলিখিত চুক্তিই করেছিলেন। এ ম্যাচে ফিজ যতগুলো উইকেট পেলেন সব কয়টায় ক্যাচিংয়ে কেবল একজন, স্টাপস। এবারের আইপিএলে শুরু থেকে ছিলেন না মোস্তাফিজ। কোনো বাংলাদেশি প্লেয়ার না থাকায় সীমানার এপারে ভারতীয় লিগ নিয়ে আগ্রহ তুলনামূলক কমই ছিল। তাছাড়াও সাম্প্রতিক নানা ইস্যুতে আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন বাংলাদেশি দর্শকরা। তবে ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরলে ডাক আসে মোস্তাফিজের। টাইগার পেসারকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। দেশের দর্শকরা আবারও প্রতিবেশী দেশের লিগের খোঁজ নিতে শুরু করেন। যদিও ভারতীয় কট্টরপন্থীরা মোস্তাফিজের অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি, এমনকি দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাকও দেয় তারা। তবুও ফিজেই ভরসা রাখে ফাফ ডুপ্লেসি, লোকেশ রাহুলের দল। আর সে আস্থার প্রতিদান ভালোভাবে দিয়েছেন বাংলাদেশি তারকা। সংযুক্ত আরব আমিরাতে প্রথম টি-20 খেলে বিসিবির কাছ থেকে এক সপ্তাহের এনওসি নিয়ে আইপিএল খেলতে যান মোস্তাফিজ। এই সময়ে লিগ রাউন্ডের 3 ম্যাচেই খেলেছেন তিনি। লিথাল স্পেলটা তুলে রেখেছিলেন শেষ ম্যাচের জন্য। চলতি সিজনের অন্যতম বিধ্বংসী দল পাঞ্জাব কিংসের জয়রথ থামাতে অবদান রেখেছেন। আগের ম্যাচের মতো এদিনও নিজের প্রথম ওভারে ব্রেক থ্রু দেন ফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরান আসরের অন্যতম সেঞ্চুরিয়ান প্রিয়াংশ আরিয়াকে। ওই ওভারে 5 রান দিলেও পরেরটায় একটু এক্সপেন্সিভ ছিলেন। জশ ইংলিশের মার্কুটে ব্যাটিংয়ে খরচ করেন 13 রান। এরপর ক্যাপ্টেন ডুপ্লেসি তার হাতে বল তুলে দেন 16তম ওভারে। কাটার মাস্টারকে খেলতে ঝামেলায় পড়তে হয় শ্রেয়াস আইয়ার, মার্কাস স্টয়নিসদের। 4 রানের খরচায় শশাঙ্ক সিং এর উইকেটও তুলে নেন মোস্তা। এরপর আবার আসেন ইনিংসের শেষ ওভারে। 10 রান দিয়ে প্যাভিলিয়নে ফেরান মার্কো ইয়ানসেনকে। সব মিলিয়ে 4 ওভারে 33 রানে 3 উইকেট। প্লে অফের সমীকরণ মেলাতে পারেনি দিল্লি। তবে সব মিলিয়ে আইপিএলের 18তম আসরের ছোট্ট জার্নিতে টাইগার পেসারের বোলিং পারফরমেন্স ডিসেন্ট। 3 ম্যাচে কাটার মাস্টারের শিকার 4 উইকেট। উইকেট সংখ্যায় এদিন স্পর্শ করেছেন মিচেল স্টার্ককে, ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। আইপিএলে মোট 71 ম্যাচ খেলে 63 উইকেট নিয়েছেন সাকিব। আর মোস্তাফিজের ঝুলিতে 60 ম্যাচে 65 উইকেট। পিএসএল ফাইনালের খবর। লাহোর কালান্দার্সের শিরোপা উৎসব দিয়ে শেষ হলো পিএসএল এর 9ম আসর। বিদেশি লিগে প্রথম আসরে বাজিমাত করলেন রিশাদ হোসেন। তার দল লাহোর কালান্দার্স তৃতীয়বারের মতো জিতল পিএসএল শিরোপা। একই দলের হয়ে শিরোপার স্বাদ পেয়েছেন বাংলাদেশি 2 ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 202 রানের লক্ষ্য দেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জবাবে কুশল পেরেরা এবং সিকান্দার রাজা মিলে দলকে জয় উপহার এনে দেন। শিরোপার মঞ্চটা যখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, তখন লাহোর কালান্দার্স সমর্থকরা স্বপ্নবাজ হয়ে হাজির স্টেডিয়ামে। কারণ এই দলটা এর আগে 2 বার জিতেছে শিরোপা, 2টি এই মাঠে। লাহোর তাদের দিয়েছে 2 হাত ভরে, এবারও হতাশ করেনি। নাগালের অনেকটা বাইরে চলে যাওয়া ম্যাচটা কি দারুণ নৈপুণ্যে জেতালেন সিকান্দার রাজা, যিনি কিনা মাত্র 2 ঘন্টা আগে পৌঁছেছেন পাকিস্তানে। কুশল পেরেরা আর সিকান্দার রাজার রাজত্বে তৃতীয় শিরোপা উৎসব লাহোরের। একটু বেশি স্পেশাল সিকান্দারের। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার তাই মধ্যমণি উদযাপনে। টাইগার ক্রিকেটার রিশাদের জন্য মুহূর্তটা ভিন্ন, কারণ প্রথমবার অংশ নিয়েছেন বিদেশি লিগে। অভিষেক আসরেই পেয়েছেন চ্যাম্পিয়নশিপের স্বাদ। ফাইনাল ম্যাচে পেয়েছেন 1 উইকেটও। একই দলের টাইগার সতীর্থ সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে মাতলেন শিরোপা উৎসবে।
টস জিতে শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে মানিয়ে নেয় কোয়েটা। দলীয় 21 রানের মাঝে 2 ওপেনারকে হারায় তারা। এরপর রাইলি রুশো আর হাসান নওয়াজ চেষ্টা করেন রানের চাকা সচল করতে। 11 বলে 22 রান করে সিকান্দার রাজার শিকার হয়ে ফেরেন এই প্রোটিয়া। সাকিব আল হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়ে গুরুত্বপূর্ণ উইকেট উপহার দেন নিজের প্রথম ওভারে। এরপর অষ্টম ওভারে খরচে ছিলেন ফাইনালে একমাত্র বাংলাদেশি রিশাদ হোসেন। দ্বিতীয় ওভারটা আরও নড়বড়ে ছিল টাইগার লেগের। তবে তৃতীয় ওভারে আভিষ্কা ফার্নান্দোর উইকেট উপহার দেন দলকে। নওয়াজের দারুণ ব্যাটিং আর শেষ দিকে ফাহিম আশরাফের 8 বলে 28 রানের ক্যামিওতে 201 রান জমা করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জবাবে 4 মেরে ইনিংস শুরু করেন লাহোর ওপেনার ফখর জামান। যদিও আবরারের বলে তিনি ফিরে যান 11 রান করে। তবে অন্য প্রান্ত থেকে মারকাটারি ব্যাটিং করেন মোহাম্মদ নাইম। প্রতিপক্ষ বোলারদের শাসন করেন এই ওপেনার। জুটি গড়েন আবদুল্লাহ শফিকের সঙ্গে। যদিও 27 বলে 47 করে ফিরতে হয় তাকে। এরপর আবদুল্লাহ শফিক আর কুশল পেরেরা দলকে রাখেন জয়ের পথে। দারুণ খেলে শফিক 41 রানে আউট হলে বিপাকে পড়ে লাহোর। রাজা পাকসে কঠিন করে তোলেন লক্ষ্যটা। তিনি আউট হলে মাঠে নামেন সিকান্দার রাজা। 7 বলে খেলেন 22 রানের ইনিংস আর 31 বলে পেরেরা অপরাজিত থাকেন 62 রানে। 6 উইকেটের জয় নিশ্চিত হয় লাহোরের। শিরোপা উৎসবে মাতলব শাহিন শাহ আফ্রিদিরা। আজ পাকিস্তানে পূর্ণতা পাবে বাংলাদেশ দল। লাহোরে একত্রিত হবেন ক্রিকেটাররা। পিএসএল এর ব্যস্ততা শেষে রিশাদ, মেহেদী মিরাজও যোগ দেবেন। মাঠের অনুশীলন শুরু হবে আজ। এদিকে এই সিরিজকে ঘিরে পুরো লাহোর জুড়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। লাহোরের অতি পরিচিত লিবার্টি চক, যেখানে উঠছে পাকিস্তানের পতাকা, পাশেই গাদ্দাফি স্টেডিয়াম। পিএসএল ফাইনাল ঘিরে গাদ্দাফি স্টেডিয়ামের সামনে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বুধবার মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও। বাংলাদেশ এবং পাকিস্তান খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সেই সিরিজের নিরাপত্তা কেমন হবে সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা লাহোরের রাস্তাঘাটে যা দেখেছি অনেকটাই নীরবতা। সোম ও মঙ্গলবার 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ এবং পাকিস্তান। বুধবার প্রথম টি-20 লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে? বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে পাকিস্তান। হেড কোচ হিসেবে মাইক হেসানকে আগে নিশ্চিত করেছিল পিসিবি। রোববার নতুন পেস বোলিং কোচের নামও প্রকাশ করেছে। সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলে নফ এই সিরিজে দায়িত্ব পালন করবেন। এর আগে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটসের বোলিং কোচ ছিলেন তিনি। তবে বাদ পড়েছেন আজহার মেহমুদ। এতদিন সহকারী হিসেবে কাজ করছিলেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার। সেকেলে ঘরোয়া কাঠামো, যুগের সাথে তাল মেলাতে পারছে না লিগগুলো। এর প্রভাব পড়েছে জাতীয় দলে, এমন মন্তব্য করেছেন হান্নান সরকার। বাংলাদেশ স্কোয়াডেও ভারসাম্যের অভাব দেখছেন বিসিবির সাবেক নির্বাচক। উন্নতির বিপরীত স্রোতে দেশের ক্রিকেট, কমছে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ। আমিরাতের কাছে সিরিজ হারের পর ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডকর্তা ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। অপ্রিয় বাস্তবতার মাঝে বোর্ডের কার্যক্রম নিয়মিত চলছে, কিন্তু সেখানেও নেই স্পৃহা। নেতিবাচক শিরোনামে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট। কি করে কাটবে ক্রিকেটের অসুখ, এসব নিয়ে বিচার বিশ্লেষণও কম হয় না। বিসিবি নির্বাচকের দায়িত্ব ছাড়া হান্নান সরকারের মতে ঘরোয়া কাঠামোতে সংকট। এখনও পুরনো ধাঁচে চলছে লিগগুলো। আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। সো সেটার ইম্প্যাক্ট তো ইন্টারন্যাশনাল ক্রিকেটও থাকছে।
প্রতি বছরই থাকে আইসিসি ইভেন্টের ব্যস্ততা, দলগুলোর প্রস্তুতি, দ্বিপাক্ষিক সিরিজ, সবকিছুই বৈশ্বিক আসরগুলোকে ঘিরে। 25-এর ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আগামী বছরের টি-20 বিশ্বকাপের হিসাব নিকাশ করছে বাংলাদেশ। এসবের আগে স্কোয়াডে দরকার ভারসাম্য, যার অভাব দীর্ঘদিনের। যেখানে ব্যাটিং অর্ডার নিয়ে বা টিম কম্বিনেশন নিয়ে অনেকগুলো আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি, সেই জায়গায় একটা স্টেবল দল গঠন করা খুব জরুরি এবং দিন শেষে দল হিসেবে রেজাল্ট করার জন্য ইন্ডিভিজুয়াল যার যার দায়িত্বটা ঠিকমতো পালন করা খুব জরুরি। জাতীয় দলে এক্স ফ্যাক্টরের অভাব দেখছেন সাবেক নির্বাচক, বিশেষ করে মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। এক্স ফ্যাক্টর আছে এরকম 2-3 প্লেয়ার টি-20 দলে খুব ইম্পর্টেন্ট, যেটা চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং চিন্তা ভাবনা করতে হবে। আলটিমেটলি আপনি টি-20 যে ট্রেডিশনাল যেভাবে চিন্তা করি সেই চিন্তা নিয়ে করলে হবে না। টি-20 এমন একটা ফরম্যাট যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে আপনাকে সার্ভাইভ করতে হলে সেটাকে আপনাকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। বিকজ পাকিস্তান সফর নিয়ে তারপরও আশাবাদী হান্নান সরকার, প্রতিপক্ষ আনপ্রেডিক্টেবল বলে। ওয়ানডে নিয়ে চিন্তা করবে না।